আমরা এখন দেখব যে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের দ্বিতীয় সূত্র চার্লসের সূত্র। এর আগে দেখেছিলাম হচ্ছে আমরা বয়েলের সূত্র এবং সেখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক ছিল তাপমাত্রা। আমরা পি আর ভি এর মধ্যে সম্পর্ক পেয়েছিলাম। বি প্রপোর্শনাল কি ছিল 1/p, মানে পি এর সাথে ভি ছিল ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, তাই না? বা পিভি ইকুয়াল টু কে ছিল। এবার যেটা হবে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে হচ্ছে চাপ বা হচ্ছে প্রেশার। তাহলে আমরা ভি আর টি এর মধ্যে একটা সম্পর্ক পাবো এবং সেটা হবে ভি প্রপোর্শনাল টি। মানে যদি আমরা কোনো গ্যাসের চাপকে স্থির রাখি বা কনস্ট্যান্ট রাখি তাহলে টি এর সাথে ভি এর সম্পর্কটা হবে প্রপোর্শনাল বা সমানুপাতিক। মানে যদি আমরা কোনো গ্যাসের চাপ কনস্ট্যান্ট রেখে টি বাড়াই তাহলে ভি বাড়বে, টি কমালে ভি কমবে। এখান থেকে লিখতে পারি হচ্ছে আমি বি ইকুয়াল টু কে টি, তার মানে বি বাই টি ইকুয়াল টু কে। তার মানে আসলে বোঝাচ্ছে কোনো একটা গ্যাসের যদি আমরা চাপ স্থির রাখি তাহলে ধরো তার T1 তাপমাত্রায় তার ভলিউম হচ্ছে V1। আবার কি করলাম, ধরো আমি টেম্পারেচার বাড়ালাম, T2 তাপমাত্রায় তার আয়তন হচ্ছে বা ভলিউম হচ্ছে V2। এবং এই যে আমি কাজটা করলাম, এই কাজটা করলাম হচ্ছে আমি কনস্ট্যান্ট টেম্পারেচারে, মানে চাপকে স্থির রেখে তার T1 তাপমাত্রায় তার ভলিউম হচ্ছে বা আয়তন হচ্ছে V1, আর T2 তাপমাত্রায় তার ভলিউম বা আয়তন হচ্ছে V2। তার মানে যেহেতু V1/T1 V/T ইকুয়াল টু কে, মানে ধ্রুবক সংখ্যা, তার মানে লিখতে পারি আমি V1/T1 ইকুয়াল টু V2/T2। এবং এটা অবশ্যই কি, অবশ্যই আমাদের চাপ স্থির রেখে আমরা এটা লিখতে পারি। সো আমরা ম্যাথে এটা ইউজ করতে পারবো যে V1/T1 V2/T2। তাহলে আমরা চার্লসের ফর্মুলা কি দেখলাম যে তাপমাত্রার সাথে বা টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক আছে এবং সেটা কি সমানুপাতিক, তাই না? যদি টেম্পারেচার বাড়াই ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে। এখন কতটুকু টেম্পারেচার বাড়ালে ভলিউম কতটুকু বাড়বে এটা স্পেসিফিকলি চার্লসের ফর্মুলায় বলা আছে। সেটা কীরকম আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আর হচ্ছে এই যে ফর্মুলাটা সেটা আমরা গ্রাফ দিয়ে দেখবো একটু পরে, তাই না? তো গ্রাফ দিয়ে দেখবো এবং এক্সাম্পল ম্যাথও দেখবো। তার আগে হচ্ছে আমরা এই যে ফর্মুলাটা, মানে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে, এটা একটু আমরা আরও স্পেসিফিকলি দেখি। মানে এই যে ফর্মুলাটা এটা একটু অন্যভাবে এক্সপ্লেন করা যায়। সেটা কীভাবে, ধরো আমাদের কাছে কিছু গ্যাস আছে এবং এই গ্যাসের তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে আমাদের 0°C। কত ডিগ্রি সেলসিয়াস? 0°C। আর 0°C ভলিউম হচ্ছে V0। কি ধরলাম? V0। তার মানে তার টেম্পারেচার হচ্ছে এখানে 0°C আর 0°C তার ভলিউম হচ্ছে কত? V0। এখন ধরো এই গ্যাসটাকে আমরা নিলাম হচ্ছে কততে? আমরা নিলাম 30°C। কত ডিগ্রি সেলসিয়াসে? 30°C। এবং এই যে আমার 30°C, এই 30°C তার ভলিউমটা হচ্ছে আমি ধরলাম V1। 30°C তার ভলিউম হচ্ছে V1। এখন আমি যেটা করতে চাই, আমি হচ্ছে এই গ্যাসের টেম্পারেচারকে 1 ডিগ্রি বাড়াতে চাই। কি করতে চাই? এই গ্যাসের যে টেম্পারেচার 30°C এটাকে 1 ডিগ্রি কি করতে চাই? বাড়াতে চাই। তো আমি যদি এই গ্যাসের টেম্পারেচারকে 1 ডিগ্রি বাড়াই, আমরা কি পড়েছি চার্লসের ফর্মুলায় যে যদি আমরা তাপমাত্রা বা টেম্পারেচার বাড়াই তাহলে ভলিউমও কি হয়? বাড়ে। তো আমি যেটা করবো এখন, এই যে টেম্পারেচার তাকে 1°C বাড়াবো। তো আমি কি করলাম, এই গ্যাসের টেম্পারেচারকে আমি 1°C বাড়ালাম, 31°C নিয়ে গেলাম। ক্লিয়ার? তো 1 ডিগ্রি বাড়ালাম, তো 1 ডিগ্রি বাড়ানোর কারণে তার ভলিউম বাড়বে। তো আমি এখানকার ভলিউমটাকে ধরলাম হচ্ছে V2। এখানকার ভলিউম কত ধরলাম? V2 ধরলাম। আচ্ছা, তো 1 ডিগ্রির জন্য খেয়াল করে দেখো, এখানে আমি টেম্পারেচার বাড়ালাম হচ্ছে 1 ডিগ্রি। এখন 1 ডিগ্রির জন্য ভলিউম কতটুকু বাড়বে এটাই চার্লসের ফর্মুলায় বলা আছে। তো চার্লসের ফর্মুলা দুই রকমভাবে বলা যায়। একটা হচ্ছে খুবই সিম্পল, যে তাপমাত্রা বাড়ালে ভলিউম বাড়ে, মানে সমানুপাতিক। আরেকটা বলা যায় যে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর জন্য সেটা 1°C হতে পারে অথবা 1 কেলভিন হতে পারে। 1°C ইকুয়াল টু কিন্তু 1 কেলভিন। 1°C ইকুয়াল টু কিন্তু 1 কেলভিন, মানে ওদের মানটা কিন্তু আসলে সমান, মানে 1 ডিগ্রির মানটা কিন্তু সমান। মানে তুমি সেম পরিমাণ তাপ দিলে 1°C বা 1 কেলভিন বাড়বে, কিন্তু ওদের স্কেলটা সেম জায়গা থেকে শুরু হয় নাই। সেলসিয়াস শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, কেলভিন শুরু হয়েছে 273 থেকে আর কি। মানে বরফ গলনের যে তাপমাত্রাটা সেটা সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হয় আর কেলভিনের ক্ষেত্রে শুরু হয় 273 থেকে। কিন্তু ওদের 1 ডিগ্রির মান কিন্তু সমান, মানে ভ্যালু সমান। সো এখানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে ভলিউম কতটুকু বাড়বে? ভলিউম বাড়বে হচ্ছে V1। মানে এখানে ভলিউম ছিল কত? V1।
সো V2 হবে হচ্ছে V1 মানে এখানকার ভলিউম প্লাস 0 ডিগ্রিতে তার যে ভলিউম ছিল তার 273 ভাগের 1 ভাগ। মানে খেয়াল করে দেখো এখানে ভলিউম ছিল V1 তাই না, আমি এখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালাম, এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর কারণে তার ভলিউম বাড়লো হচ্ছে বা আয়তন বাড়লো হচ্ছে এইটা, তাই না। এই যে V1, এই V1 আয়তন কিন্তু তার আগেই ছিল, এই যেখানে ছিল, তাই না। তো V2 হচ্ছে V1 মানে এখানকার আয়তন প্লাস এইটা, তার মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর কারণে তার ভলিউম বাড়বে V0/273। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের আরেকটা সংজ্ঞা বা ডেফিনেশন, যে আমরা যদি কোনো একটা গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন বাড়াই তাহলে তার ভলিউম বাড়বে হচ্ছে 0 ডিগ্রি, তার যে ভলিউম মানে ওই গ্যাসটার 0 ডিগ্রিতে যে ভলিউম সেই ভলিউমের কত সেই ভলিউমের 273 ভাগের 1 ভাগ। মানে প্রতি 1 ডিগ্রি বাড়ানোর জন্য একটা গ্যাসের টেম্পারেচার প্রতি 1 ডিগ্রি বাড়ানোর জন্য তার ভলিউম বাড়বে হচ্ছে এত, মানে 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য তার ভলিউম বাড়বে হচ্ছে V0/273। বোঝা গেল জিনিসটা, 1 ডিগ্রি বাড়ানোর জন্য। এখন আমি যদি আরও 1 ডিগ্রি বাড়াই, সাপোজ ধরো আরও 1 ডিগ্রি বাড়াই, ধরো আমি আসলাম 32 ডিগ্রিতে, তাহলে এই 32 ডিগ্রি তার ভলিউম কত হবে? এখানে ভলিউম হবে, আমি লিখবো যে V3। তার আগে ভলিউম কত ছিল? আগে ভলিউম ছিল হচ্ছে এই যে এইটা, তাই না, V2 ছিল। তাহলে V2 প্লাস 273 V0/273, মানে তার আগে ভলিউম ছিল হচ্ছে V2, তাই না। তাহলে V2-র সাথে কী হবে? V0/273 প্লাস হবে। তার মানে V2 আসলে কত? V2 আসলে কিন্তু এইটা V1 প্লাস V0/273। তার মানে কোনো গ্যাসের টেম্পারেচার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি 1 ডিগ্রি কেলভিনের জন্য তার ভলিউম এতটুকু করে বাড়বে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি বাড়ে এতখানি, তাহলে এই যে আমার থিটা ডিগ্রি তার জন্য বাড়বে কতখানি? তার জন্য বাড়বে হচ্ছে V0/273 ইন্টু থিটা। মানে কোনো গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য তার ভলিউম বাড়ে V0/273, তাহলে থিটা ডিগ্রি বাড়ানোর জন্য তুমি যদি কোনো গ্যাসের টেম্পারেচার থিটা ডিগ্রি বাড়াও তাহলে তার ভলিউম বাড়বে হচ্ছে এতটুকু, V0/273 ইন্টু কত? থিটা। এখন ধরো আমি যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার 0 ডিগ্রি থেকে নিয়ে যাই থিটা ডিগ্রিতে, কত ডিগ্রিতে নিয়ে যাব? থিটা ডিগ্রিতে। আমি 0 ডিগ্রি থেকে কোনো একটা গ্যাসের টেম্পারেচার নিয়ে গেলাম হচ্ছে থিটা ডিগ্রিতে, এবং থিটা ডিগ্রিতে তার ভলিউম হচ্ছে ধরো V থিটা। তাহলে এই V থিটা আসলে কী হবে একটু খেয়াল করে দেখো। V থিটা হবে হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম কত ছিল? ইনিশিয়াল ভলিউম ছিল V0, মানে 0 ডিগ্রিতে ভলিউম ছিল কত? V0, সেটা লিখব V0 প্লাস, তো প্লাস হচ্ছে এই যে আমি থিটা ডিগ্রি বাড়ালাম টেম্পারেচার, আগে ছিল 0 ডিগ্রি, এখন কত হলো? থিটা ডিগ্রি। তাহলে আমি কতটুকু বাড়ালাম? থিটা ডিগ্রি বাড়ালাম। আর থিটা ডিগ্রির জন্য তার ভলিউম ইনক্রিজ কতখানি? এই যে এতখানি, তাই না, V0/273 ইন্টু থিটা। তো সেটা আমি লিখবো এখানে যে V0/273 ইন্টু হচ্ছে কত? থিটা। তো এখান থেকে আমি যেটা করতে পারি, V0 কমন নিতে পারি, কমন নিয়ে 1 প্লাস কত? 1 প্লাস থিটা বাই কত? 273, 1 প্লাস থিটা বাই 273। তাহলে আমি V0 পেয়ে গেলাম কত? V থিটা ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273। এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এখান থেকে তোমাদের একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে দেখাও যে কি কোশ্চেনটা, দেখাও যে -273 ডিগ্রি সেলসিয়াস, কত? -273 ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কি হয়? গ্যাসের আয়তন বা ভলিউম কি হয়? শূন্য হয়। -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। তো আমরা এখন হচ্ছে এটা প্রমাণ করবো। কীভাবে প্রমাণ করবো দেখো, আমরা দেখলাম কত? V থিটা ইকুয়াল টু V0 1 প্লাস থিটা বাই 273। তো আমি লিখবো হচ্ছে যে V থিটা ইকুয়াল টু V0 1 প্লাস এই যে থিটা তার জায়গায় বসিয়ে দিব হচ্ছে এই যে এইটা -273। তা আমি যদি বসাই -270, নিচে হচ্ছে আমার 273। খেয়াল করে দেখো এখানে কাটা যাবে 273 কাটা যাবে, থাকবে কত? -1, তাই না। তাহলে 1 1 কত হয়ে যায়? হয়ে যায় 0। তার মানে V থিটা ইকুয়াল টু কত? 0। তার মানে আসলে কত? -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। এখন -273 ডিগ্রি সেলসিয়াস আসলে কত?
আসলে 0 কেলভিন। মানে সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যাই কীভাবে, 273 প্লাস করে, তাই না? সো -273 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে তুমি যদি 273 প্লাস করো কী পাবা, 0 পাবা। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন 0 হয়, বা 0 কেলভিনে গ্যাসের আয়তন কী হয়, 0 হয়। এই যে আমার 0 কেলভিন, এটাকে বলা হয় অ্যাবসোলুট টেম্পারেচার। কি বলে? অ্যাবসোলুট টেম্পারেচার বা হচ্ছে পরম তাপমাত্রা। অ্যাবসোলুট টেম্পারেচার বা হচ্ছে কি পরম তাপমাত্রা, যেটাকে আমরা কেলভিন বলি আর কি। সো এটাকে যদি আমরা এখন গ্রাফে প্লট করি, আমরা কি দেখলাম যে যদি আমি তাপমাত্রা বাড়াই বা টেম্পারেচার বাড়াই, তাহলে কোনো একটা গ্যাসের ভলিউম বাড়ে। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র সাধারণ রূপ আর কি। এখন যদি বলি যে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তাপমাত্রা বা টেম্পারেচার বাড়ালে গ্যাসের ভলিউম বা আয়তন বাড়ে, কিন্তু কতটুকু বাড়ে? 1 ডিগ্রির জন্য বাড়ে হচ্ছে এই যে V0/273। V0 হচ্ছে কোনো একটা গ্যাসের জন্য 0 ডিগ্রিতে ভলিউম বা হচ্ছে আয়তন। তাহলে 1 ডিগ্রিতে কোনো একটা গ্যাসের ভলিউম বা আয়তন বাড়ে 0 ডিগ্রিতে যে ভলিউমটা ছিল তার 1/273। তাহলে 3 ডিগ্রিতে বাড়বে হচ্ছে এতটুকু। তাহলে ভি থিটা হবে হচ্ছে V0 প্লাস V0/273 ইন্টু থিটা। সো ভি থিটা ইকুয়াল টু হচ্ছে এটা। তো আমরা কী বসালাম, থিটা বসালাম, -273। কী দেখলাম, -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কী হয়ে যায়, 0 হয়ে যায়। এখন যদি আমরা এই যে জিনিসটা, এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে কী হবে, খেয়াল করে দেখো। এই গ্রাফে হচ্ছে আমি এদিকে টেম্পারেচার নিয়েছি 100 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে আমাদের টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের সেলসিয়াসে দেওয়া। কিসে দেওয়া? সেলসিয়াস। মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস। আর এই পাশে হচ্ছে আমাদের -100 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, -300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কত ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন 0 হয়ে যায়? -273। তো এখানে -273 কোথায় আছে? এখানে -273 আছে হচ্ছে এই জায়গাটাতে। এই যে -200 আর -300 এখানটাতে আছে, তাই না? এখানটাতে আছে -273। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস, বা বলতে পারি 0 কেলভিন, তাই না? -273 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 0 কেলভিন, এখানে গ্যাসের আয়তন কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো আমরা যদি গ্রাফ আঁকি, সেই গ্রাফ থেকে আমরা এরকম একটা জিনিস পাবো। কীরকম দেখো, যদি আমি এটাকে জয়েন করি তাহলে এটা আসবে হচ্ছে এরকম। আমরা এরকম একটা গ্রাফ পাবো, এবং এটা আমি আঁকলাম হচ্ছে T1 এর জন্য। কারণ আমরা কি জানি, সরি এটা আঁকলাম হচ্ছে T1 না, এটা আঁকলাম হচ্ছে P1 এর জন্য। কারণ হচ্ছে আমরা জানি চার্লসের ফর্মুলা কী থাকে, চার্লসের ফর্মুলা চাপ বা হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট থাকে। তো আমি প্রেশার কী করলাম, প্রেশার কনস্ট্যান্ট রেখে আমি ভি আর টি এর মধ্যে, এদিকে হচ্ছে ভি আর এদিকে হচ্ছে টি, তো ভি আর টি এর মধ্যে যদি আমি একটা সম্পর্ক দেখি সেটা এরকম হবে, তাই না? এই যে খেয়াল করে দেখো গ্রাফটা এরকম যাচ্ছে, মানে টি বাড়ছে আর ভিও কী হচ্ছে, বাড়ছে। টি এদিকে বাড়ছে -200, -100, 100, 200, 300, 400। তো আমি যদি টি যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, মানে ভিও বাড়ছে, তাই না? তো আমি যত টি কমাচ্ছি তত কী হচ্ছে, ভিও কমে আসছে। তো টি কমাতে কমাতে যখন আমি -273-তে আসলাম, তখন কি হয়ে যাচ্ছে, এই যে গ্রাফটা এখানে নেমে আসছে। আর এখানে নামা মানে আসলে কি, ভলিউম 0, তাই না? তার মানে আমি যখন টিকে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি বা 0 কেলভিনে নিয়ে আসছি, তখন ভলিউমটা কমতে কমতে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? তো আমি যদি কোনো একটা গ্যাসের জন্য প্রেশার কনস্ট্যান্ট রাখি, মানে চাপ কনস্ট্যান্ট রাখি, তার জন্য গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হবে। কারণ টি আর ভি হচ্ছে কি, একে অপরের সাথে প্রপোর্শনাল। এখন যদি আমি চাপ চেঞ্জ করে দিই, মানে প্রেশার চেঞ্জ করি, তাহলে এই গ্রাফটাও কী হবে, এই গ্রাফটাও চেঞ্জ হবে, এবং আমরা কি পাবো, অন্য একটা গ্রাফ পাবো। সাপোজ ধরো আমি চাপটা চেঞ্জ করে আবার গ্রাফটা আঁকলাম, তখন দেখা যাবে গ্রাফটা এরকম হবে, এবং এটা হচ্ছে আমার ধরো P2 এর জন্য। আশা করি ব্যাপারটা বোঝা গেল, তাই না? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের চার্লসের ফর্মুলা আর কি, যে তাপমাত্রা বাড়ালে কী হবে, আয়তনও বাড়বে, এবং 1 ডিগ্রির জন্য বাড়বে কত, V0/273 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে আমাদের এক্সাম্পল ম্যাথ কীরকম আসতে পারে, আমি তোমাদের দুটো এক্সাম্পল দেখাবো। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো মানে খুবই সিম্পল একটা ম্যাথ দেখাবো আমি। এরপরে আমি একটু সিম্পল ম্যাথ বাদে একটু এক্সেপশনাল একটা ম্যাথ দেখাবো এখানে, যেটা আমার বয়েলের ফর্মুলা। এর আগে বয়েলের ফর্মুলা দেখানো উচিত ছিল আর কি, সো এখানে আমি দেখাবো আর কি। এছাড়া আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখবো। আচ্ছা সেটাকে দেখে আসি। একটা অনুসিদ্ধান্ত মানে এখান থেকে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে এরকম যে
কোনো একটা গ্যাসের ঘনত্ব বা হচ্ছে ডেনসিটি, তার সাথে হচ্ছে আমার এই যে তাপমাত্রা সম্পর্ক। ধরো আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে V1/T1, V1/T1, V2 বাই কত T2, তাই না? এখন ধরো আমাদের কাছে কিছু গ্যাস আছে, ওই গ্যাসের ওজন বা ওয়েট হচ্ছে W, ওজন বা ওয়েট কত W, ক্লিয়ার? এখন ধরো যে B1 যখন তার আয়তন B1 তখন তার ডেনসিটি হচ্ছে D1, যখন তার আয়তন V2 তখন তার ডেনসিটি কত D2, ক্লিয়ার? যখন তার আয়তন V1 ডেনসিটি D1, যখন তার আয়তন V2 ডেনসিটি কত D2। গ্যাসের পরিমাণ কিন্তু সেমই আসলে, মানে আয়তন বাড়াচ্ছি কমাচ্ছি, ক্লিয়ার? তো আমরা জানি কি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই না? মানে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই হচ্ছে ভলিউম। সো আমি লিখতে পারি এখানে যে D1 হচ্ছে আমাদের ডেনসিটি, তাই না? সো D1 ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। আবার যখন D2 তখন কি হবে W/V2, মানে গ্যাসের পরিমাণ কিন্তু সেমই। আমরা ভলিউম যদি চেঞ্জ করি তাহলে ঘনত্ব বা ডেনসিটি কী হবে, চেঞ্জ হবে। তো V1 যখন তার কি V1 যখন তার ভলিউম তখন ডেনসিটি কত D1, V2 যখন ভলিউম তখন ডেনসিটি কত D2। তো আমি কি লিখলাম, সম্পর্ক লিখলাম যে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, এটা আমরা জানি, তাই না? ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তো এখান থেকে আমি লিখতে পারি যে V1 ইকুয়াল টু W/D1 আর V2 ইকুয়াল টু W/D2, তাই না? এখন এই যে V1 V2 এখানে আমি বসাই দিব, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো যে T1 আর এখানে হচ্ছে আমাদের W/D1, এখানে T2, এখানে W/D2। সো দুই পাশে W কাটাকাটি যায়। এই যে আমি এখান থেকে লিখতে পারি 1/T1D1 ইকুয়াল টু 1/T2D2। সো আলটিমেটলি T1D1 ইকুয়াল টু T2D2 লেখা যায়। তার মানে এটা হচ্ছে আমাদের কি তাপমাত্রার সাথে ঘনত্বের কি একটা সম্পর্ক, তাই না? তাপমাত্রার সাথে ঘনত্বের একটা সম্পর্ক। ঠিক সেমভাবে আমরা বয়েলের ফর্মুলা, যেটা আমি আগেরটাই দেখাই নাই, মানে P1V1 ইকুয়াল টু P2V2, সেখানেও আমি ঘনত্বের সাথে একটা সম্পর্ক বের করতে পারি। এই যে V1V2 এটা এখানে বসায় দাও, তাহলে কি হবে P1 এই V1 এর জায়গায় বসাবো কত W/D1, আর P2 এখানে V2 জায়গায় বসাবো কত W/D2। তাহলে W কাটা যাবে, থাকবে P1/D1 ইকুয়াল টু কত হবে P2 বাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চাপ বা প্রেশারের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে P1/D1 ইকুয়াল টু P2/D2। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে P1D2 ইকুয়াল টু P2 কী হবে D1, তাই না? এভাবে নর্মালি লেখে না, এভাবেই লেখে আর কি, যে P1/D1 ইকুয়াল টু P2/D2। এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, চাপের সাথে ঘনত্ব হচ্ছে সমানুপাতিক, বা হচ্ছে প্রপোর্শনাল। আর এখানে দেখতে পাচ্ছি তাপমাত্রার সাথে ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক বা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমাদের অনেক ক্ষেত্রে যখন ঘনত্ব দিয়ে ম্যাথ আসবে, ঘনত্ব বা ডেনসিটি, তখন আমাদের এরকম ফর্মুলা ইউজ করা লাগতে পারে। এটা হচ্ছে আমাদের চাপের সাথে, মানে প্রেশারের সাথে ডেনসিটির সম্পর্ক। এটা হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে ডেনসিটির সম্পর্ক। যখন কোনো ম্যাথ দিবে যে কোনো একটা গ্যাসের প্রেশার ডাবল করলে, কোনো একটা গ্যাসের প্রেশারকে ডাবল করে দিলাম, তাহলে ডেনসিটির কী চেঞ্জ হবে। ধরো সাপোজ ডেনসিটি হচ্ছে বা ঘনত্ব হচ্ছে 100 কেজি পার মিটার কিউব। এখন যদি প্রেশার ডাবল করি তাহলে ডেনসিটি কী হবে। তো কি বলা হচ্ছে, প্রেশার ডাবল, তাহলে P1কে ধরলাম হচ্ছে x, তাহলে P2 হবে কত 2x। তাহলে ডেনসিটি কত হবে, এখানে জাস্ট বসায় দাও তাহলেই হয়ে যাবে। P1 হচ্ছে কত আমাদের x, আর P2 কত 2x, তাই না? নিচে হচ্ছে D1 আর নিচে হচ্ছে এখানে D2, x কাটা যাবে, তাহলে হবে কত এখানে আমাদের D2 ইকুয়াল টু 2D1, তাই না? সো 2 × 100 মানে 200 কত হবে 200 মিটার, কেজি পার মিটার কিউব। তার মানে দেখতে পাচ্ছি কি, আমি যখন প্রেশার কি করলাম ডাবল করে দিলাম, যখন আমি প্রেশার ডাবল করলাম তখন ডেনসিটি কী হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। মানে প্রেশারের সাথে আমাদের কি ডেনসিটি প্রপোর্শনাল, তাই না? মানে এরকম সিম্পল ম্যাথ আসতে পারে। আর এখানে কি করা লাগবে না, ইউনিট চেঞ্জ করা লাগবে না, যেহেতু ডেনসিটি কেজি পার মিটার কিউবে, আমাদের D2 কি আসবে কেজি পার মিটার কিউবে আসবে। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল যে ডেনসিটির সাথে সম্পর্কটা কী হবে। এবার আমরা যেটা দেখব যে এক্সাম্পল ম্যাথ দেখব, দুটো এক্সাম্পল ম্যাথ দেখি যে কীরকম ম্যাথ সেখান থেকে আসতে পারে, মানে চার্লসের ফর্মুলা থেকে। একটু আগে আমি যে ম্যাথটা দেখালাম সেরকম ম্যাথই আসতে পারে। সাপোজ ধরো এক্সাম্পল ম্যাথ যে কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে কত, V1 দিয়ে দিল 100 ml, V1 কত 100 ml।
এখন তার টেম্পারেচার মানে T1 হচ্ছে ধরো দিয়ে দিল 30 ডিগ্রি সেলসিয়াস। কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি টেম্পারেচার ডাবল করা হয়, যদি টেম্পারেচার ডাবল করা হয় ভলিউম কত হবে? তাহলে আমরা ফর্মুলা জানি। আর অবশ্যই এই ক্ষেত্রে কি, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের প্রেশার কি কনস্ট্যান্ট। তাহলে আমি লিখবো হচ্ছে যেহেতু প্রেশার কনস্ট্যান্ট তার মানে V1/T1 ইকুয়াল টু কত হবে? V2/T2। তো কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি টেম্পারেচার কি করা হয়, টেম্পারেচার ডাবল করা হয়। তো যদি এই কথাটা বলে টেম্পারেচার ডাবল করা হচ্ছে, তাহলে কিন্তু আসলে টেম্পারেচার দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোনো দরকার নেই আসলে। আমরা যেটা করব T1কে ধরবো হচ্ছে এক্স আর T2কে ধরবো কত? 2x, কারণ টেম্পারেচার ডাবল করতে বলা হচ্ছে আর কি। তাহলে ভলিউম কতটুকু হবে? তাহলে এখানে বসায় দাও যে V1/T1 ইকুয়াল টু T1 কত? T1 যদি x হয় তাহলে T2 হবে কত আমাদের? 2x, তাই না? সো এক্স কাটা হবে, তাহলে V1 ইকুয়াল টু কত হবে? V2/2। অতএব এখানে V2 ইকুয়াল টু হবে কত? 2V1। তো V1 কত? V1 হচ্ছে আমাদের 100 ml, তাই না? 100 ml মানে এটা হয়ে যাবে 200 কত? 200 ml। তার মানে যদি আমরা টেম্পারেচার ডাবল করি তাহলে কী হবে? ভলিউমও ডাবল হবে। কারণ কি, টেম্পারেচারের সাথে ভলিউমটা কি আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, প্রপোর্শনাল। টেম্পারেচারটা আমরা যতটুকু বাড়াবো, মানে যেভাবে বাড়াবো ভলিউমটাও কী হবে? সেভাবেই বাড়বে। এবার আমি যেটা বলছিলাম যে একটা এক্সেপশনাল ম্যাথ দেখাবো, মানে ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখাবো। সেটা কীরকম? আশা করি এটা বোঝা গেল, এটা আগের মতোই আর কি, যে টেম্পারেচার ডাবল করলে কি হচ্ছে? ভলিউম কত হবে বের করতে হবে, মানে ভলিউমের কী চেঞ্জ হবে। এখন যদি বলে টেম্পারেচার ডাবল করলে ভলিউমের কী চেঞ্জ হবে, তাহলে ভলিউমের কতটুকু চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখো। আগে ভলিউম ছিল 100 ml, এখন ভলিউম কত? 200 ml। তাহলে ভলিউম চেঞ্জ হলো কত? 200 মাইনাস 100, মানে 100 ml ভলিউম কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। যদি টেম্পারেচার কমাই ভলিউম ডিক্রিজ হবে বা কমে যাবে, তাই না? এখন আমি যে ম্যাথটা দেখাবো সেটা একটু এক্সেপশনাল। তো ধরো বলা হচ্ছে যে কোনো একটা গ্যাসের, কোনো একটা গ্যাস বেলুন, কি একটা, কোনো একটা গ্যাস বেলুন যার 17 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম ছিল হচ্ছে 950 সেন্টিমিটার কিউব। কত? 17 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম ছিল কত? 950 সেন্টিমিটার কিউব। সো এটাকে ধরতে পারি হচ্ছে আমি V1, এটাকে ধরতে পারি হচ্ছে আমি এটাকে ধরতে পারি হচ্ছে আমি T1, আর এটাকে ধরতে পারি হচ্ছে আমি V1। মানে 17 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম ছিল কত? 950 সেন্টিমিটার কিউব। এখন বলা হচ্ছে এই যে 950 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ওই বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9 মানে ওই বেলুনটা যতটুকু ফুলতে পারে ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম আয়তনের 10/9 হচ্ছে এই আয়তনটা। তাহলে আমি লিখতে পারি যে ধরি যে লেট এক্স ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম। মানে আমি ধরলাম এক্স হচ্ছে ওই বেলুনটার কি ম্যাক্সিমাম প্রসারণ ক্ষমতা, মানে ম্যাক্সিমাম ভলিউম বা ম্যাক্সিমাম আয়তন। এখন বলা হচ্ছে 950 সেন্টিমিটার কিউব হচ্ছে বেলুনটার ম্যাক্সিমাম যে প্রসারণ ক্ষমতা, মানে ম্যাক্সিমাম যে আয়তন, মানে সর্বোচ্চ যে আয়তন তার 10/9। তাহলে প্রশ্ন মতে আমি লিখবো হচ্ছে এখানে 10/9, মানে এক্সের 10/9 হচ্ছে আমার 950 সেন্টিমিটার কিউব। মানে বেলুনটা 70 ডিগ্রি সেলসিয়াসে সে হচ্ছে কত? 950 সেন্টিমিটার কিউব আয়তনে ফুললো, তাই না? সে আরও ফুলতে পারে। তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে আমি এক্স ধরলাম, এবং তারা বলছে, মানে কোশ্চেনে বলছে যে 950 এটা হচ্ছে তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9। তাহলে এক্স ইন্টু 10/9 কী হবে? 950 হবে। কারণ এক্স হচ্ছে আমার 950 হচ্ছে আমার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9। ক্লিয়ার? সো এখান থেকে আমরা এক্স বের করতে পারি। এক্সটা কী আসবে? এক্স আসবে হচ্ছে 950 ইন্টু 10 /9। এটা আসবে হচ্ছে 1055 55.55 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমার কি বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, মানে সর্বোচ্চ সে এতটুকু কী হতে পারে? ফুলতে পারে। এর থেকে বেশি যদি আমরা ফুলাই এটা ফেটে যাবে। এখন কোশ্চেনে বলা হচ্ছে যদি বেলুনটাকে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা নিয়ে যাই 40 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কি বেলুনটা ফেটে যাবে কি না জানতে চাওয়া হচ্ছে। তো আমরা এইমাত্র জানলাম বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত? 1055 সেন্টিমিটার কিউব, তাই না? এখন বলা হতো যদি আমরা এটাকে 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে সে ফেটে যাবে কি না। তো আমি লিখবো এখানে যে V1 হচ্ছে আমার কত?
950 সেন্টিমিটার কিউব। আর T1 কত? 17 ডিগ্রি সেলসিয়াস, বা হচ্ছে আমার 290 কেলভিন, মানে 17 প্লাস 273 290 হবে। আর T2 হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে আমার 273 প্লাস 40, মানে হচ্ছে আমাদের কত হবে? 313 কেলভিন। আর বের করবো হচ্ছে আমি B2 বের করে দেখব যে 40 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউমটা কি এটা থেকে বেশি হয়ে যায় কি না। এটা হচ্ছে তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, মানে ম্যাক্সিমাম ভলিউম, এটা থেকে বেশি হলে ফেটে যাবে। তো লিখবো হচ্ছে আমি B1/T1 ইকুয়াল টু B2/T2। এখান থেকে B2 বের করবো, তাহলে কী হবে? এই T2কে আমরা এই পাশে নিয়ে আসবো, এই উপরে নিয়ে আসবো, তাহলে B2 ইকুয়াল টু হবে হচ্ছে B1/T2 বাই হচ্ছে T1। তাহলে B1 কত? B1 হচ্ছে 950 ইন্টু, কারণ T1 হচ্ছে কত? 17 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউমটা হচ্ছে 950, তাই না? আচ্ছা, T2 কত? T2 হচ্ছে আমার 313 কেলভিন। আর T1 হচ্ছে আমাদের কত? 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে 290। এখান থেকে আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে 1025 সেন্টিমিটার কিউব। কেন সেন্টিমিটার কিউব? কারণ আমাদের V1 ছিল কততে? আমাদের V1 ছিল সেন্টিমিটার কিউবে। আমি আগেই বলেছিলাম, মানে বয়েলের ফর্মুলায়, যে আমাদের এইসব ম্যাথে, যেসব ম্যাথে আমাদের দুই পাশে সেম জিনিস আছে, এই পাশে ভলিউম আছে, এই পাশে ভলিউম আছে, আমাদের ইউনিট চেঞ্জ করার দরকার নেই। B1 যে ইউনিটে থাকবে সেন্টিমিটার কিউব যদি থাকে, তাহলে B2 কততে আসবে? সেন্টিমিটার কিউবেই আসবে। তো আমরা B2 কত দেখলাম? B2 আসলো সেন্টিমিটার কিউবে 1025। আর এই যে বেলুনটার, তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত ছিল? 1055। তার মানে 40 ডিগ্রিতে বেলুনটা ফাটবে না, কারণ 40 ডিগ্রিতে তার ভলিউম কত হয়? 1025 সেন্টিমিটার কিউব। আর তার ম্যাক্সিমাম প্রসারণ ক্ষমতা হচ্ছে 1055, তাই না? সো ফাটবে না। তো এখানে আসলে এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে যেটা করলাম আর কি, এটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা পারবো আর কি। এখানে বলা হচ্ছিল যে বেলুনটার, বা হচ্ছে এই যে এই লাইনটা আর কি, এই লাইনটা এখানে বলা হচ্ছিল বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার, আমাদের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দেওয়া ছিল না, তো আমি ধরে নিলাম এক্স। বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9 হচ্ছে 950, মানে এইটা। এই জন্য এক্স ইন্টু 9/10 আমি এটা ধরলাম, এখান থেকে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বের করলাম। তো এই হচ্ছে আমাদের চার্লসের ফর্মুলার কি থিওরি পার্ট। আমরা ফর্মুলা ভালো মতো বুঝলাম, গ্রাফ দেখলাম, এবং হচ্ছে এক্সাম্পল ম্যাথও দেখলাম। তোমরা আশা করি বইয়ের এক্সাম্পল ম্যাথগুলো এখন করতে পারবা। তো অবশ্যই যেটা করতে হবে এই চ্যাপ্টারে, যে একটা ফর্মুলা পড়ার পর, মানে বয়েলের ফর্মুলা, চার্লসের ফর্মুলা, একটা ফর্মুলা পড়ার পর দু একটা এক্সাম্পল ম্যাথ দেখালাম, দেখার পর এখন নিজেরা হচ্ছে এক্সাম্পলের ম্যাথগুলো করে ফেলা নিজে, এবং এরপরে যাবো হচ্ছে এক্সারসাইজ। প্রত্যেকটা ফর্মুলার পরে দেখবা একটা করে কি আছে? এক্সারসাইজ আছে। একটা স্পেসিফিক ফর্মুলার জন্য, বয়েলের জন্য কিছু ম্যাথ আছে 10-12টা, আবার চার্লস তার জন্য কিছু ম্যাথ আছে 10-12টা। এগুলো নিজেদের করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো প্র্যাকটিস হবে না কিন্তু। তো এইগুলো হচ্ছে আমাদের চার্লসের ফর্মুলা। এরপরে যাবো হচ্ছে আমরা গেল-লুসিকের ফর্মুলা। গেল-লুসিকের ফর্মুলাটাকে আমরা বলি হচ্ছে চাপের সূত্র।